বক্তব্য ছিল কেই চুপ্পু, যথেষ্ট বিচক্ষণ একজন ঘাগু প্লেয়ার। এমনি এমনি তিনি রাষ্ট্রপতি হন নাই, যথেষ্ট একজন পাকা রাজনীতিবিদ তিনি। বাট ফাইনালি নানান ধরনের ঝক্কি ঝামেলা নিয়ে গভীর রাতে সাহসটা দেখাইছেন সেই লেভেলে। ঢাকায় কিছু ঘটতে যাচ্ছে, আজ রাতের মধ্যেই ঢাকায় কিছু ঘটবে বলে মনে হচ্ছে। প্রেসিডেন্টকে কেন্দ্র করে বর্তমানে এই সময়ে এই মুহূর্তে হাজারো নয় লক্ষ মানুষ সমাগত হচ্ছে ঢাকায় প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে। একটি কিছু ঘটাতে যাচ্ছে আজকে রাতের মধ্যে। আন্দোলন থামছে না, আন্দোলন থামানো যাচ্ছে না, আন্দোলন কোনোভাবেই থামাতে পারছে না সরকার। এরকম পরিস্থিতিতে কি হবে? ঢাকা ক্যান্টনমেন্টে সারা রাত গোলাগুলি হয়েছে। ঢাকা ক্যান্টনমেন্টে একটা উত্তেজনা বিরাজ করছে। বিশেষ করে সেনা প্রধানের ভূমিকার দিকে অনেকেই তাকিয়ে আছে যে তিনি আসলে কি করতে চাচ্ছেন। এবার হয়তো বড় কিছু ঘটতে চলেছে। এটা কিন্তু কোনো রকম ছোটখাটো ডেভেলপমেন্ট নয়। বাংলাদেশকে বাদ দিয়ে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে ভারতের নয়া প্রকল্প। এক মাস যেতে না যেতেই কালকে ভারতবর্ষ এক মেগা প্রজেক্ট নিজের মধ্যে রিলিজ করলো। যে খবর সামনে আসার পর মোহাম্মদ ইউনূস বুঝে গেলেন তার তো এই অঞ্চলে অভিভাবক হওয়া হলোই না, উল্টে ডক্টর ইউনূস সরকার সত্যি কঠিন পরিস্থিতি পড়ছে। এর মানে এই সরকার জনরোষে করা এটা মুহূর্তের ব্যাপার। মাহফুজের মাধ্যমে প্রমাণিত হয়েছে। মাহফুজ কয়েক সেকেন্ডের মধ্যে জনরোষে পড়েছেন। বাংলাদেশের পর আমদানি নিষেধাজ্ঞা দিয়ে রীতিমতো একটা ঈদের উৎসব ভারতে। বিজেপির একজন নেতা বলেছেন, ভারতের সঙ্গে টক্কর দিলে বাঁচতে পারবে না বাংলাদেশ। বাংলাদেশ বিক্রি হচ্ছে, কে কে কিনতে চান? ঢাকার প্রবল আগ্রহের মুখেও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে রাজি হলেন না। কি কারণে রাজি হলেন না? নিশ্চয়ই আন্তর্জাতিক খেলা তো এর মধ্যে রয়েছেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আমি ফারুকি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সোয়াইব আপনাদের সাথে আছি। আপনারা ইতিমধ্যে ভিডিওর কিছু টাইটেল এবং থাম্বনেল এবং কিছু অংশবিশেষ দেখে জানতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ভিডিওটা আরও কতটা তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ। সো আশা করবো এক মুহূর্ত না টেলে সম্পূর্ণ পুরো ভিডিওটি আপনারা দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। সো চলুন শুরু করি, লেটস বিগিন। প্রবল আগ্রহের মুখেও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে রাজি হলেন না। কি কারণে রাজি হলেন না? নিশ্চয়ই আন্তর্জাতিক খেলা তো এর মধ্যে রয়েছেই। সে বিষয়ে পরে আসছি। মূল যে বিষয়টি সেটি হচ্ছে জাতিসংঘের তৃতীয় ওশান কনফারেন্স অনুষ্ঠিত হচ্ছে ফ্রান্সে আগামী 9 জুন থেকে। তো ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আমাদের প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রথম দিকে সব কিছু ঠিকঠাক ছিল। প্রধান উপদেষ্টা ফ্রান্সে যাবেন 8 তারিখে। ফ্রান্সের প্রেসিডেন্ট সে দেশে কনফারেন্সে যারা যাচ্ছেন, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এবং বিভিন্ন এনজিওর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা, তাদের সম্মানে তিনি একটি নৈশভোজ দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে এই সফর বাতিল করা হয়েছে আমাদের বাংলাদেশ সরকারের পক্ষ থেকেই। কারণটি হচ্ছে সম্মেলনের সাইড লাইনে ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে আলাদা একটি বৈঠকের আগ্রহের কথা জানিয়েছিল বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। কিন্তু ফ্রান্সের পক্ষ থেকে জানানো হয় যে যেহেতু এর মধ্যে আরও অনেক দেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান আসছেন, তাদের অনেককে সময়সূচি দেওয়া হয়েছে, এই মুহূর্তে আর ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য আলাদা বৈঠকের ক্ষেত্রে সময় বের করতে পারছেন না ইমানুয়েল ম্যাক্রো। পরবর্তীতে ঢাকার পক্ষ থেকে আবারও দেনদরবার করা হয় যেন যেভাবে হোক একটি বৈঠকের আয়োজন করা হয়। ঢাকার এই তুমুল আগ্রহের মুখে সুযোগটি নেওয়ার চেষ্টা করে ফ্রান্স। তারা দুই দেশের সরকার প্রধানের মধ্যে এই বৈঠকটি কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখতে চায়নি। তারা একটা গিভ অ্যান্ড টেকের পর্যায়ে যেতে চেয়েছিল। কি সেটি? তারা আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছিল যে 2023-এর প্রতিশ্রুতি অনুযায়ী স্যাটেলাইট এবং এয়ারবাস কেনার যে কথা হয়েছিল ফ্রান্স থেকে, সেই বিষয়ে বা সেই এজেন্ডাগুলো এই বৈঠকে রাখতে, কিন্তু ঢাকা সেটিতে রাজি হয়নি। রাজি না হওয়ার কারণও আছে এবং এটুকু জানিয়ে রাখি যে এই বিষয়টি চূড়ান্ত আকারে ফ্রান্সের পক্ষ থেকে চলতি মাসের প্রথম সপ্তাহে জানিয়ে দেওয়া হয় যে সে দেশের প্রেসিডেন্টের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক সম্ভব হচ্ছে না এবং তার পরবর্তীতে আমাদের সরকার প্রধানের পক্ষ থেকে তার সফরটি বাতিল করা হয় আনুষ্ঠানিকভাবে। এখন কেন এই এজেন্ডাগুলোর সামনে রেখে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাদের প্রধান উপদেষ্টা বৈঠকে রাজি হলেন না? খুব স্বাভাবিক, রাজি হওয়ার কথাও নয়। বাংলাদেশকে বাদ দিয়ে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে ভারতের নয়া প্রকল্প, এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। ভারত বাংলাদেশ সম্পর্কটা কেমন
এটি শত শত ভিডিওতে হয়তো আলাপ করে ফেলেছে, এটা আর বলবার অপেক্ষা রাখে না। বিগত 9 মাসে এই সম্পর্কটা কোথায় নেমেছে এবং এটি আদৌ খুব সহসা উঠবে বলে মনে হয় না। কারণ ইতিমধ্যে ভারত 10 মাস 9 মাস দেখলো, দেখে বুঝতে পেরেছে যে বাংলাদেশ আরেকটা সেই আগের বাংলাদেশ, 10 মাস আগের যে বাংলাদেশটি ছিল সেই বাংলাদেশটি এখন নেই। যার কারণে ভারত নানা কর্মে নানা পদক্ষেপে এখন বাংলাদেশকে মাইনাস করে চিন্তা ভাবনা করছে। ইতিমধ্যে বাংলাদেশের উপর নানা রকম নেতিবাচক ইনিশিয়েটিভ নেওয়া শুরু করেছে। বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে, আপনারা জানেন। আজকে দিনের আরেক ভিডিওতে আরেকটি বিষয় আলাপ করলাম যে গতকালকে ট্রেড বন্ধ করলো, স্থল বন্দর দিয়ে বাংলাদেশের পণ্য ভারতে রপ্তানি করতে পারবে না, শুধুমাত্র মুম্বাই সমুদ্র বন্দর এবং কলকাতা বন্দর দিয়ে ছাড়া। তেমনি এই যে ভারতের 7 রাজ্য, বিশেষ করে 7 রাজ্যের সাথে যোগাযোগের একটা সহজ মাধ্যম হতে পারত বাংলাদেশ, কিন্তু বাংলাদেশের মানুষ এক শ্রেণীর মানুষ, বাংলাদেশে বর্তমান যে সরকারটি একটা অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের যে আচরণ, তাতে ভারত বুঝতে পারছে যে এদের সাথে চলা যায় না। আসলে আমাদের এই অঞ্চলে দুটো দেশ আছে, একটা পাকিস্তান আর একটা আজকের বাংলাদেশ। 10 মাসের আগের বাংলাদেশ ভিন্ন ছিল, আজকের বাংলাদেশের সাথে ভারত চলতে পারবে না, এটি এক প্রকার বুঝে গেছে। এতে ক্ষতিগ্রস্ত কে হচ্ছে বাংলাদেশের মানুষের, এটা বোঝা উচিত। বাংলাদেশের মানুষের আসলে ইউরোপের দেশগুলোকে দেখেও শিখতে পারে না যে একসাথে চলতে হয় আশপাশের দেশ, আর বিশেষ করে সবচেয়ে বর্ডার কান্ট্রি যেটা, তাদের সাথে একসাথে চলতে হয়। কিন্তু বাংলাদেশ ইতিমধ্যে ভারতের সাথে ঝগড়া বাঁধিয়ে দিয়েছে, মিয়ানমারের সাথে ঝগড়া বাঁধিয়ে দিয়েছে, অর্থাৎ প্রতিবেশীর সাথে সম্পর্ক নষ্ট করেছে, দূর প্রতিবেশী পাকিস্তানের সাথে সম্পর্ক নির্মাণ করেছে। এর ফল বাংলাদেশকে ভুগতে হবে, যার ফলশ্রুতিতে এই মুহূর্তে ভারত মনে করছে যে আমাদের যা কিছু করতে হবে বাংলাদেশকে মাইনাস করেই করতে হবে। তারই প্রেক্ষিতে ভারত মিয়ানমারের মধ্য দিয়ে 7 সিস্টার্সকে সংযুক্ত করবার একটা উন্নত ব্যবস্থা নির্মাণ করবার একটা প্রকল্প নিয়েছে। জানা গেছে মেঘালয়ের শিলং থেকে আসামের শিলচর পর্যন্ত নতুন মহাসড়ক প্রস্তাব করেছে ভারত। কলকাতা বন্দর থেকে মায়ানমার হয়ে উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য নতুন করে সমুদ্র পথ বেছে নিয়েছে। চট্টগ্রাম বন্দর তাদের কোনো প্রয়োজন নেই। যে মহাসড়কটির কথা বললাম, যে এই মহাসড়ক মায়ানমারের গুরুত্বপূর্ণ মাল্টি মডেল পরিবহন প্রকল্পের সম্প্রসারণ, অর্থাৎ কলকাতা বন্দর থেকে মায়ানমারের সমুদ্র বন্দরে পণ্য যাবে, সেখান থেকে সড়ক পথে 7 সিস্টার্সে যুক্ত হবে। এর ফলে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো ও পশ্চিমবঙ্গের কলকাতার মধ্যে সমুদ্র পথে একটি বিকল্প সংযোগ তৈরি হবে। ভারতের ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। ওই কর্মকর্তা এই প্রকল্পকে জবাব হিসেবে উল্লেখ করেছেন। কিসের জবাব? আপনারা জানেন যে গত মার্চে বেইজিং সফরকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছিলেন যে উত্তর পূর্ব ভারত ভূবেষ্টিত। তিনি আরো বলেছিলেন এই অঞ্চলের জন্য ঢাকা মহাসাগরের একমাত্র অভিভাবক, অর্থাৎ বাংলাদেশ মহাসাগরের একমাত্র অভিভাবক। ভূবেষ্টিত, সেখানে কোনো সমুদ্র নেই, সমুদ্র আছে বাংলাদেশে। এই দুর্বলতাটাকে ভয় দেখিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস।